নমস্কার। কাল আপনাদের দেখিয়েছিলাম অন্নপূর্ণা ভান্ডারের নিয়ম কানুন। আজ আপনাদের দেখাবো অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ কিভাবে করবেন তার সহজ পদ্ধতি। তাহলে এই হলো অন্নপূর্ণা যোজনার ফর্ম। 12 পাতা, ধৈর্য ধরে সময় নিয়ে ফিল আপ করুন, তাড়াহুড়ো একদম করবেন না, তবে সহজ। প্রথমেই আছে পরিবারের প্রধানের নাম, অর্থাৎ আপনার পরিবারের যিনি প্রধান আছেন তার এখানে নাম লিখুন। আপনার নাম নয় কিন্তু, আপনার পরিবারের প্রধানের নাম। আধার কার্ড অনুযায়ী নাম হবে। পরিবারের প্রধানেরই জন্ম তারিখ, পরিবারের প্রধানেরই লিঙ্গ, পরিবারের প্রধানেরই আধার নাম্বার এবং রেশন কার্ড থাকলে সেই রেশন কার্ডের নাম্বার এবং আপনার পরিবারের সদস্য সংখ্যা। এই নাম্বার অবশ্যই বাংলায় লিখবেন, যেহেতু ফর্মটি বাংলায়। স্থায়ী ঠিকানা, অবশ্যই এখানে বড় জায়গা দেওয়া আছে স্থায়ী ঠিকানা লেখার জন্য। মোবাইল নাম্বার আপনারা চেষ্টা করবেন যাতে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক প্রধানের সেই ফোনটি দিতে, পরিবারের যিনি প্রধান আছেন। এবার চলে আসুন, এখানে আপনার ডিটেলস ভরার জায়গা। সদস্য 1, ধরুন আমি বলে দিচ্ছি আপনার পরিবারে আপনারা 3 জন থাকেন, আপনি, আপনার হাজবেন্ড এবং আপনার এক ছেলে। সেখানে আপনার হাজবেন্ড যদি পরিবারের প্রধান হয় তার নাম এখানে যদি ভরে নিন, তাহলে আপনার নাম এখানে ভরবেন, আপনার জন্ম তারিখ, আপনার লিঙ্গ। যেহেতু আপনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছেন, এই যে পাশে হ্যাঁ বা না আছে এখানে হ্যাঁতে টিক করে দেবেন। আর এখানে সদস্য 2তে আপনার ধরুন ছেলের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, এখানে আর হ্যাঁতে টিক করার দরকার নেই, যেহেতু তার অন্নপূর্ণা যোজনা এখতিয়ারে নেই। এবার দ্বিতীয় পেজে আসুন। দ্বিতীয় পেজেও সেম, সদস্য 3, 4, 5। আপনার পরিবারে যদি সদস্য 5 জন থাকে তাহলে সেইভাবে ভরবেন, আর না থাকলে এগুলো ভরার দরকার নেই। পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট এখানে দিতে বলেছে, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার। HOF মানে হেড অফ দ্য ফ্যামিলি, প্রধান আপনার পরিবারের যিনি আছেন তার ব্যাংকের নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের IFSC। এখানে আপনার নাম, আপনার অ্যাকাউন্ট নাম্বার, আপনার IFSC এবং অবশ্যই ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক। আপনারা যদি, আপনি যিনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করেছেন তিনি যদি ডিবিটি না করে থাকেন, অবশ্যই যে ব্যাংকে আপনার বই আছে ব্যাংকে যান, তারাই আপনাকে ডিবিটি করে দেবে। এবং বাকি সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5 মানে আপনার পরিবারে যারা যারা সদস্য আছে তাদের নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার একই রকম ভাবে। নাম্বার 11 নম্বর পয়েন্ট দেখুন, এপিক মানে আপনার ভোটার কার্ড। এখানে বলেছে ভোটার কার্ড, HOF মানে বাড়ির প্রধান এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের। তাহলে সদস্য 1-এর এপিক নাম্বার আপনি দেবেন, মানে বাড়ির যিনি প্রধান আছেন তার দেবেন এখানে HOF এপিক নাম্বার, এবং সদস্য 1-এ আপনার এপিক নাম্বার, আপনার ভোটার কার্ড নাম্বার দেবেন, আপনার বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার। যেরকম ধরে নিন আমার বাড়ি দিনহাটাতে, দিনহাটার বিধানসভা ক্ষেত্রর নাম দিনহাটা এবং অংশ নাম্বার 7, মানে 7 নম্বর বিধানসভা কেন্দ্র দিনহাটা। তো 12 নম্বর, এখানে বাকি তো বুঝে নিলেন যে 2, 3, 4, 5 মানে আপনার পরিবারের যারা যারা আছে 5 জন যদি সদস্য থাকে, বাকিটা সেম ভাবে ভরবেন। এরপরে বিভাগ, মানে আপনি কি জেনারেল কাস্ট না আপনি কি SC না ST, সেখানে খালি টিক মারতে হবে। দেখুন টিক মারার অপশন আছে, সেখানে টিক মারবেন। এরপরে রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি, মানে আপনি রেশন কার্ড পান কিনা এবং সেই রেশন কার্ডে খাদ্য ভর্তুকি পান কিনা, সেটা যদি হয় তাহলে শুধু টিক মারবেন আর কিচ্ছু না। আর যদি খাদ্য ভর্তুকি না পান তাহলে টিক মারার দরকার নেই। এবার আসি 4 নম্বর পেজে, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, হ্যাঁ বা না, যে কোনো একটি। যদি হ্যাঁ হয়, কার্ডের ধরন, আপনারা জানেন আপনাদের রেশন কার্ডেই দেখবেন কার্ডের ওপরে লেখা আছে কার্ডের কোন ধরন, যে অপশন থাকবে সেখানে খালি টিক মারবেন। পরিবার রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা, আপনি যদি রেশন নেন তাহলে হ্যাঁ, যদি না নেন তাহলে না। এবার সম্পত্তি, আপনার বাড়িতে কি 3টি বা তার বেশি পাকা ঘর রয়েছে, আপনি আপনার বাড়ির সঠিক ডেটা দেবেন, থাকলে হ্যাঁ, না থাকলে না। জমির মালিকানা, এবার পারিবারিক জমির মালিকানা, যিনি অন্নপূর্ণা যোজনা আছে তার পারিবারিক জমির মালিকানা কি আছে কি নেই, অনেকের বাড়ি থাকে না, সেই ক্ষেত্রে না, যার আছে সে হ্যাঁ। তার সঙ্গে এখানে একটি নির্দেশ দিয়েছে যে জমির মালিকানার এটার সঙ্গে জেরক্স দিতে হবে। অফলাইন করলে জেরক্স, আর যদি অনলাইন করেন তাহলে সেটা আপলোড করে দিতে হবে। জমির রেজিস্ট্রেশনের নথি, মিউটেশনের কপি, তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি। আপনি যদি এটি না পান বা মনে হয় যে কিভাবে বের করব, তাহলে আপনি যদি মিউনিসিপ্যালিটি এলাকায় হন, পৌরসভায় যান, পঞ্চায়েত এলাকা হলে পঞ্চায়েতের কাছে যান, এটি সহজেই বের করে নিতে পারবেন। জমির পরিমাণ, এবার ধরুন এখানে কোনটা লিখবেন, ধরুন আপনি জয়েন্ট ফ্যামিলি, মানে আপনার পরিবারে ধরুন 10 জন মেম্বার আছে, কিন্তু আপনার নিজের যে ফ্যামিলি, নিজের ফ্যামিলিতে তার মধ্যে 4 জন মেম্বার আছে, তাহলে সেই টোটাল জমিকে আপনি ভাগ করুন, সেটা দিয়ে ভাগ করে যে পরিমাণ দাঁড়াবে, ধরুন 10 দিয়ে ভাগ করতে হলো, প্রত্যেকের নামে জমি আছে, মানে সেই জমিটি প্রত্যেকের মধ্যে সমানভাবে ভাগ হবে। তাহলে আপনি যেহেতু অন্নপূর্ণা যোজনার অধিকারী, তাই যদি আপনি শুধু অতটুকুই লিখবেন যতটুকু আপনার নামে রয়েছে।
আর তার সঙ্গে লাগবে রেজিস্ট্রেশন নথি আর জমির নথি, এখানে যার লাগবে এখানে তাই সেম নথি। এরপরে আপনার যানবাহন আছে কিনা, যদি থাকে হ্যাঁ, যদি না থাকে নেই। এবার স্বাস্থ্য বিমা বা মেডিক্লেম আছে কিনা, না থাকলে না, হ্যাঁ থাকলে হ্যাঁ। আর যদি থেকে থাকে তাহলে কি করতে হবে, প্রথমেই বাড়ির প্রধানের সরকারি স্বাস্থ্য বিমা না বেসরকারি, মানে আপনি সরকারি স্বাস্থ্য বিমা ধরুন স্বাস্থ্যসাথী বা এরপরে আয়ুষ্মান ভারত চালু হবে সেটা কিনা, বা বেসরকারি অনেকে করে সেটা কিনা, যদি হয়ে থাকে তাহলে প্রিমিয়ামের বিবরণ, মানে আপনি কি ধরনের প্রিমিয়াম নেন, বিভিন্ন কোম্পানি আছে, আর কত টাকার বিমা মানে কত টাকার মেডিক্লেম আছে, কেউ 7.5 লাখ, কেউ 5 লাখ, কেউ 10 লাখ, সেই সংখ্যাটা লিখতে হবে। এবং বাকি যত জনের মেডিক্লেম আছে সবার সংখ্যা সেম ভাবে পূরণ করতে হবে। তাহলে এরপরে আসি 5 নাম্বার পেজে। এবার আয় বা পেশা, পেশাগত কর প্রদান করেন, এইবার হচ্ছে আসল পয়েন্ট। এখানে লেখা কোন সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, এখানে যদি আপনি হ্যাঁ বা না দেন, আপনার যদি পরিবারের কেউ পেশাগত আয়কর প্রদান করে, হ্যাঁ দিলে সেই পরিবারের ওপরে পড়বে। এবার আপনি যদি নিজে ডিটেলস দিন যে আপনি নিজে আয়কর বা পেশাগত কর প্রদান করেন, মানে যেটাকে আমরা ইনকাম ট্যাক্স বলি, তাহলে কিন্তু আপনার নাম কোনোভাবেই এই অন্নপূর্ণা যোজনায় আসবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। কিন্তু অবশ্যই সত্যি ডকুমেন্টস দেবেন, পরিবারের সদস্যদের প্যান কার্ড, প্যান কার্ডের নাম এবং প্যান কার্ডের নাম্বার এখানে দেবেন আপনারা। কর্মসংস্থানের ধরন, প্রধানের কর্মসংস্থানের ধরন কি সেই হিসাবে টিক দেবেন, সরকারি না বেসরকারি না সংগঠিত ক্ষেত্র, পরিযায়ী না বেকার না অন্যান্য, যাই হোক না কেন টিক দেবেন। এবং আপনার ক্ষেত্রেও তাই, আপনি যখন যে অন্নপূর্ণা যোজনার অংশীদার সেও তাই দেবেন। এটা গেল কর্মসংস্থানের ধরন, সেম সদস্য 3, 4, 5 একই রকম ভাবে কর্মসংস্থানের ধরন হবে। এবং পয়েন্ট নাম্বার 8, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। আপনার চারজন ধরুন ফ্যামিলিতে মেম্বার আছে, 2জন শিক্ষিত 2জন অশিক্ষিত, জাস্ট এখানে পুট করে দেবেন বাংলায় নাম্বারটি। এবং পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান, মানে ধরুন আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, তাহলে আপনার যে গ্র্যাজুয়েটের যে সার্টিফিকেটটা সেটার একটা জেরক্স কপি দিলেই হয়ে যাবে। এরপরে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ বা মন্ত্রী বা সাংসদ বিধায়ক কিনা, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে নেই। প্রয়োজনীয় নথি সঙ্গে জমা দেবেন অবশ্যই। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, এখানে হ্যাঁ বা এখানে না। এখানে আপনার ধরুন হাজবেন্ড সরকারি পেনশনভোগী, বা ধরুন আপনি নিজেও সরকারি পেনশনভোগী বা আপনার হাজবেন্ড মারা গেছে, তাহলে এখানে হ্যাঁ দেবেন এবং পেনশনভোগী তার সদস্য নাম্বার দেবেন। কেন নাম্বারটা দিতে বলেছে, যদি বের হয় আপনি পেনশনভোগী তাহলে কিন্তু আপনার নাম অন্নপূর্ণা যোজনাতে আসবে না। পরিবারের মোট বার্ষিক আয় এখানে দেবেন, লিখবেন। এখানে একটা জিনিস মিস করেছি, আরেকবার আপনাদের বলে দিচ্ছি, এখানে যদি কোনো সদস্য পেনশনভোগী হয় তাহলে পেনশন স্লিপটি দিতে হবে, ঠিক আছে। এবং কোনো পরিবারের সদস্য যদি মন্ত্রী সাংসদ বিধায়ক হয় তাহলে প্রয়োজনীয় সহায়ক নথি সেটাও দিতে হবে। এবার চলে আসি সিএ আবেদনের বর্তমান অবস্থা। আপনি যদি সিএ তে আবেদন করে থাকেন সেই হিসাবে হ্যাঁ বা নাতে খালি টিক দেবেন, প্রযোজ্য নয়। আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয়, আবেদন নাম্বারটি এখানে দেবেন যাদের সিএ আবেদন করেছেন, আর ইস্যু করা হয়েছে তার সার্টিফিকেট নাম্বারটি এখানে দেবেন। কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, মানে ক্রেডিট কার্ড, কোন রকম ক্রেডিট কার্ড যেটা সরকার প্রদত্ত সেটাতে কোন রকম আপনার অংশীদারিত্ব আছে কিনা, পরিবারের প্রধান এবং আপনার নাম, আইডির সংখ্যা এবং যে তারিখে ইস্যু করা হয়েছে সেই তারিখ, এবং তার সঙ্গে একটি বিবরণ দিতে হবে যে আপনি কতদিন থেকে পাচ্ছেন। এবার আসি 9 নম্বর পেজে। এসআইআর 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, অনেকেরই আছে এখনো এসআইআর এর নাম বিচারাধীন রয়েছে, অনেকের নাম বাদ গেছে, সেই ক্ষেত্রে এখানে প্রয়োজন মতো টিক দেবেন। যদি প্রযোজ্য নয় মানে আপনার এসআইআর এর নাম কাট বা বাদ যায়নি এটা দরকারই নেই, তাহলে একদমই প্রযোজ্য নয় দিয়ে দিন প্রযোজ্য নয়। নাম যদি না কাটা যায় না দিন, আর যদি নাম কাটা যায় তাহলে হ্যাঁতে টিক করুন, তাহলেই হয়ে যাবে। এবং প্রত্যেকটি সদস্যের ক্ষেত্রে একইভাবে ফিল আপ করুন। এরপরে আসি সামাজিক মর্যাদা নির্ভরশীল ব্যক্তিগণের ক্ষেত্রে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। ধরুন আপনার পরিবারে আগেই বলেছি ধরুন 4 জন ফ্যামিলি মেম্বার, তার মধ্যে একজন যদি শিশু হয় সেই শিশু সদস্যের নাম, কোন ক্লাসে পড়ে, কোন স্কুলে পড়ে এবং স্কুলের ধরন কি, সরকারি সাহায্যপ্রাপ্ত না বেসরকারি, সেই হিসাবে টিক দেবেন। এখানে বলেছে অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, মানে যদি অন্যান্য স্কুল হয় যেরকম ওপেন স্কুল, হোম স্কুল, তাহলে সেই তথ্য আপনাকে দিতে হবে তার সঙ্গে।
এভাবেই আপনার পরিবারে যদি 4জন শিশু থাকে সর্বোচ্চ, সেইভাবেই ফিল আপ করতে পারবেন। এবং আপনার পরিবারের শিশুদের ভ্যাকসিনেশনের বা টিকাকরণের কি অবস্থা, টিকাকরণ যদি হয়ে থাকে হ্যাঁ, টিকাকরণ যদি হয়ে না থাকে তাহলে না। খুব সিম্পল। যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণের কার্ড এবং আইডি দিতে হবে। মানে টিকাকরণের একটি তো কার্ড পাওয়া যায়, যে বাচ্চারা পোলিও নেয় তারও একটি কার্ড পাওয়া যায়, সরকার প্রদত্ত একটি কার্ড পাওয়া যায়, সেটা তাহলে আপনাকে জমা দিতে হবে। এবার আসি পেজ নাম্বার 11-তে। সরকারি প্রকল্পের আওতায় কি সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? হ্যাঁ, অনেকেই সরকারি প্রকল্পের বিভিন্ন সুবিধা পান। মানে লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন তারা কি অন্যান্য আরো কোনো সুবিধা পাচ্ছেন কিনা, কেননা অন্নপূর্ণা যোজনা চালু হলে এই সব কিছু আপনার মধ্যে, মানে আপনার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবে এবং জেনে নেওয়ার চেষ্টা করছে যে কি কি প্রকল্পের নাম আছে। যদি হ্যাঁ হয়, পরিবারের প্রধান যদি কোনো সরকারি প্রকল্প পেয়ে থাকে, অন্য কোনো সরকারি প্রকল্প, হ্যাঁতে টিক করে কোন কোন প্রকল্প তার নাম দেবেন, এখানে নাম দেবেন। সেম ভাবে বাকিগুলোও ফিল আপ করবেন অন্যান্য সদস্যদের। এবং লাস্টে আপনি সম্মতি জানিয়ে টিক দেবেন যে আমি এই মর্মে ঘোষণা করছি যে ওপরের সব তথ্যগুলি এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধে বন্ধ হয়ে যাবে। তাই আপনাদের প্রথমেই বলেছি কোনো তথ্য ভুল দেবেন না, ঠিক দেবেন। কেননা ভুল দিলে আপনারা আইনি মারপ্যাচেও পড়তে পারেন এবং আপনাদের বাকি যা যা প্রকল্প সবকিছুই বন্ধ হয়ে যেতে পারে।